ইউনুস আমার ধারণা যদি এই যে ভাগবাটোয়ারা এখন হচ্ছে এখান থেকে ইউনুস বড় একটা দান মেরে দিবে। ইউনুসকে সহজে সরানো যাবে না, এমনকি বিএনপি এসেও খুব সম্ভবত যদি আমেরিকান ইয়েটাই টেকে তাহলে ইউনুসকে কিন্তু প্রেসিডেন্ট বানানো থেকে বোধহয় বিএনপির বের হয়ে আসা কঠিন হবে। কারণ হলো আমেরিকার মূল মানুষ তো হলো ইউনুস, মূল আপনার যে সেট আপ করা হয়েছে যে মানে বদমাসকে। কিন্তু এখানে দেখেন মজার বিষয় হলো, এইখানেও আমি আগের কথাটাই বলবো, 14-15 বছর ধরে মানে দিল্লির কাছে দেশ বিক্রি, ভারতের কাছে দেশ বিক্রি বলে বলে এরা মানুষের মগজ ধোলাই করলো। কিন্তু 1 বছরের মাথায় আমরা দেখতে পেলাম যে যা যা বলেছিল তার সবকিছু এই 1 বছরের মাথায় এরা করে ফেলতেছে। কি ধরনের তামাশা মনে করেন, মানুষকে একটা গোটা জাতিকে সামনে রেখে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে এরা অনেক শক্তিশালী, কিন্তু দেখেন এরা যখন মানুষের ক্রোধের সামনে পড়বে তখন কিন্তু এদের বাঁচানোর কেউ থাকবে না। কারণ মানুষ সব চোখের সামনে দেখতে পাচ্ছে কিভাবে মিথ্যা কথা বলে যদি মানুষের মগজ ধোলাই করা যায়, আর মানুষ যদি সেই জিনিসগুলা দেখে তাহলে মানুষ অনেক তাড়াতাড়ি কিন্তু খেপবে। ইউনুসের আন্ডারে যাই হচ্ছে সবই যোগসাজশে, এবং প্রত্যেকে আপনার এক একটা ভূমিকায় আছে, কিন্তু এর পেছনের গল্পটা আর সামনের গল্পটা এক না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তবে আমি যেটা দেখি শেষ পর্যন্ত হয়তো এনসিপির সাথে বিএনপি হয়তো এক ধরনের আপনার সমঝোতা করতে পারে আমার মনে হচ্ছে। কারণ হলো এইরকম একটা ইঙ্গিত সালাউদ্দিন সাহেব বিএনপি দিয়ে রেখেছেন, অর্থাৎ এই সন্ত্রাসীগুলো যারা আপনার এই এনসিপি সন্ত্রাসীগুলা এইগুলাও নানান ধরনের দের দরবার করছে। তবে ইউনুস শেষ পর্যন্ত যদি এনসিপি কে নামিয়ে এবং বিশেষ করে আর্মির যে অংশটা জঙ্গি মৌলবাদী হয়ে গেছে তাদের সাথে যদি শক্ত করে ধরে রাখতে পারে তারা ইলেকশন হয়তো দিবে না, আর যদি বাধ্য হয় তাহলে দিবে। এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি আপনি দেখবেন, এই যে জঙ্গি জাহেদুর রহমান, আবার আরেকটা ছেলে আছে ওর নাম হলো আশরাফ কায়সার, সাংবাদিক। তো কোথায় সাংবাদিকতা করেছে আমি জানি না। এরা দেখবেন আমাদের আরেকটা জিনিস খেয়াল করা দরকার বাড়ি ভাই, বাংলাদেশের সাথে অর্থাৎ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, জাতির পিতার সাথে, মূল ধারার সাথে শুধু যে আপনার এক চেতনাগত বৈষম্যের শিকার সেটাই না, চরম বেয়াদবি করা হচ্ছে। বিশেষ করে আপনি যদি এই আশরাফ কায়সার বা এই জঙ্গি জাহেদুর রহমান এদের টকশো গুলো আপনি কখনো শুনেন, দেখবেন এরা নানান ভাবে থিওরি তৈরি করতেছে যে আওয়ামী লীগকে এই ইলেকশন থেকে বের করে রাখলে ইলেকশনের কিছু হবে না, এই ধরনের। কিন্তু এই জঙ্গি গুলাই তো গত 15, 16, 17 বছর ধরে বা 14, 10, 12 বছর ধরে ইলেকশন নিয়ে এইসব কথা বলেছে। তার মানে দেখেন এদের ম্যাটিকুলাস প্ল্যানটা এমন ছিল যে শেখ হাসিনার উপর যে দোষ ওরা দিত, যে দোষগুলার ভিত্তি একেবারে প্রমাণিত হয় নাই, সেই ক্রাইমগুলা করার জন্য এই চক্রটা কিন্তু বসেছিল। অর্থাৎ এটা এত বেশি স্মার্ট একটা পদ্ধতি। আমি এটা অনেকটা আপনার হিটলারের একটা কথা আমরা জানি না যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই কথাটা আমরা শুনেছি হিটলারের ক্ষেত্রে। শেখ হাসিনাকে আপনার ফ্যাসিস্ট বলতো, হাজার মুখে লক্ষ মুখে ফ্যাসিস্ট বলে মানুষের মগজ ধোলাই করেছে। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা সরকারের সময় তো কোনো মব ছিল না। আবার এরা এসে মব তৈরি করলো। এই মব কালচারটা ছিল ইটালিতে বেনিতো মুসোলিনি এবং জার্মানির, বিশেষ করে হিটলারের এই মব ছিল তার সবচেয়ে বড় ধরনের আপনার হাতিয়ার। অদ্ভুত ব্যাপার, এই জিনিসটা কেউ ইতিহাস থেকেও বলে না। ফ্যাসিজমের এবং নাৎসিজমের মূল শক্তি ছিল কিন্তু মব, সেটাই ইউনুসের আমলে কায়েম হয়ে গেছে, এবং এরা মানুষের মগজ ধোলাই করেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট বলে। দেখেন বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা বিরোধীদের কিন্তু আর কোনো রাইট থাকার কথা না সেই দেশে, যারা 72-এর সংবিধান মানবে না। আমি আরেকটা জায়গায় বলেছিলাম যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই পর্যন্ত সবচেয়ে বড় সংস্কার যেটা হয়েছে সেটা ছিল 72-এর সংবিধান।
72-এর সংবিধানে যে 4 মূলনীতি করা হয়েছিল সেখানে আপনার গণতন্ত্র ছিল, সেকুলারিজম ছিল, এই দুটেই হলো আসলে গণতন্ত্রের সংস্কার। এরপরে ক্রমাগত প্রত্যেকটা সরকারগুলো এই সংস্কারটাকে নষ্ট করেছে। প্রথম নষ্ট করেছেন জিয়াউর রহমান, উনি স্বাধীনতা বিরোধী আপনার মৌলবাদী শক্তিদের রাজনীতি করতে দিয়ে। তারপরে এরশাদ এটাকে আরো নষ্ট করলেন রাষ্ট্রধর্ম ইসলাম করে। এইভাবে 96 সাল পর্যন্ত কিন্তু গণতন্ত্র বাংলাদেশে একের পর এক নানান পদ্ধতিতে গণতান্ত্রিক যে ব্যবস্থা, যে মানুষের মর্যাদা এক থাকবে, যে একটা দেশের গণতান্ত্রিক মূল্যবোধই হলো যে সেই দেশের সকল মানুষের আপনার মর্যাদা থাকবে এক, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ কোনো ধরনের বৈষম্য থাকবে না। এটাই হলো গণতন্ত্রের মূল কথা, যেটা আমাদের 72-এর সংবিধানে ছিল। এমন নয় যে 72-এর সংবিধানে কিছু হয়তো ইরিটেন্ট আছে, কিন্তু মোটা দাগে ওইটাই ছিল বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় সংস্কার। এই সংস্কারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ফিরিয়ে আনতে চেয়েছেন, কারণ আসলে 72 সাল তো আর 96 সাল বা 2008 সাল বা 9 সাল না, অনেক চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ মৌলবাদের পথে। তো সেইখান থেকে এখন পর্যন্ত ওই গণতান্ত্রিক অবস্থাটাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে একটা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম হলো ইউনূসের নেতৃত্বে। কি গালি দিয়ে দিয়ে যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, একটা ফ্যাসিনেটিং ব্যাপার আসলে। কিভাবে এরা কত বড় মানে কত চিন্তা ভাবনা করে। আমাকে একজন বলল যে এটা ওদের সংঘবদ্ধ একটা আপনার চিন্তা ছিল যে হাজারবার লক্ষবার শুধু শেখ হাসিনাকে, আওয়ামী লীগের সরকারকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলবে, গালি দিবে। একটা গালি গালাজ করে যে একটা সরকার চেঞ্জ করে ফেলা যায়, হ্যাঁ, মৌলবাদ ঢুকিয়ে দেওয়া যায়, এইটা বাংলাদেশে যেভাবে ঘটেছে এটা পৃথিবীর সামনে একটা ইতিহাস হয়ে গেল। আমরা অনেক ধরনের জঙ্গিবাদের উত্থান দেখেছি, অনেক ধরনের মৌলবাদের উত্থান দেখেছি, কিন্তু গালি দিয়ে যে জঙ্গিবাদ ঢুকতে পারে এই ব্যবস্থাটা আমরা আগে কিন্তু দেখিনি। এবার আমরা ডান বাম পৃথিবীর কোথাও এক জায়গায় চলে আসে নাকি না, এইরকম কোথাও আমরা দেখিনি। অর্থাৎ বাংলাদেশে যে যারা বাম রাজনীতি করত তাদেরও যে ইতিহাস বোধ নাই, তাদেরও যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো কি, গণতান্ত্রিক চেতনাগুলো কি, গণতান্ত্রিক মূল্যবোধগুলো কি, এগুলো মানুষ হয়তো আমরা ভাবতাম যে বাম দল যারা করে তারা এই জিনিসগুলো জানে, আসলে না, তাদের চিন্তার মধ্যে এটা ছিল না। এখন কি এটা ওই যে মৌলবাদীরা যে ধরনের আপনার মগজ ধোলাইয়ের পদ্ধতিতে নেমেছিল, সেইভাবে এরাও মগজ ধোলাইকৃত, আওয়ামী লীগেরও কিছু অংশ মগজ ধোলাইকৃত, পুরা জাতিটা আজকে আপনার এরকম একটা বড় বিপদের মধ্যে পড়লো। এখন এখানে ইলেকশন বলে খেলা হচ্ছে, আজকে যা বলে কালকে সেটা রাখে না। আপনি দেখেন ইলেকশন, ড্রাইভ করে আসতে আসতে বাংলাদেশে একটা টক শো শুনছিল, সেখানে আমি দেখি তারা সবাই বলতেছে আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী দল, তাকে ইলেকশনের বাইরে রাখতে হবে, ইলেকশনের তাকে রাখতে হবে। তো গণহত্যাকারী দল জামাতকে রেখে, জামাতের গণহত্যাকারী দল, জামাতকে রাখা যায়, আওয়ামী লীগকে রাখা যায় না। কোন একটা নকশা ইলেকশন কমিশন দেখেন, ইলেকশন কমিশন ইলেকশনের কথা বলছেন, সেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিবন্ধন বাতিল করা হয়েছে, তার প্রতিক্রিয়াও থাকবে না, নৌকা প্রতিক্রিয়াও থাকবে না। মানে তারপরে ইলেকশনে একটা কথা বলে, খুব মজার একটা ব্যাপার, না ভোট 2008 ইলেকশনে ছিল না ভোটটা। এখন তারা না ভোটের কথা বলতেছে, বাংলাদেশের সব আসনে না ভোট হচ্ছে যেই আসনে একটা মাত্র ক্যান্ডিডেট থাকবে, একক ক্যান্ডিডেট থাকবে, শুধু না ভোটটা সেখানে, সারা বাংলাদেশে না ভোট এটা না। কিন্তু তারপরে নানা ইয়াগুলা নকশাটা এরকমই আর কি, যেহেতু তারা ইনক্লুসিভ ইলেকশন করতে পারতেছে না, তারা এদের মাঝেই একটা ভাগাভাগি করবে। এটা তাই হবে যদি হয়েও থাকে, কারণ হলো এরা যে পিকচারটা তৈরি করছে সেটা সত্যিকার অর্থে আপনার একেবারে মানে নিজেদের মধ্যে 24-এ যেসব জুলাই আগস্টে যারা এই জঙ্গি উত্থানে সহযোগী হয়েছিল, যারা সরাসরি এটার নেতৃত্ব দিয়েছে, সেটা আপনি যেটা আওয়ামী লীগের যে বদনাম ছিল সর্বশেষ যে আমির ইলেকশন, এখন কিন্তু তারা আরেকটা আমির ইলেকশনে বলতে যাচ্ছে।
এটা তাও হবে না, এটা তার চেয়ে অনেক খারাপ হবে। খারাপ হবে এই জন্য যে আমরা কখনো বাংলাদেশে, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারেও এই ধরনের, আপনি দেখেন নির্বাচন কমিশনের আপনি চেহারা দেখেন, সব জঙ্গি দিয়ে কিন্তু ভর্তি। আপনি যে কোনো জায়গায় যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান, যে কোনো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যান, এখানে বিএনপিরও কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায় না। মানে বিশেষ করে যারা চালিকা শক্তিতে আছে, এগুলো সবই মানে তুলে নিয়ে আসা বছরের পর বছর আপনার সংঘবদ্ধভাবে তৈরি করা কিছু মৌলবাদী লোকজন। সুতরাং এরা কি করবে এটা এখনই বোঝা যায়। আর আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কিন্তু গণহত্যা করেছে, এটা কিন্তু আপনার আওয়ামী লীগ এটার প্রমাণিত নয়। আর আওয়ামী লীগ নিজেই কিন্তু, আপনি দেখেছেন 21 দফাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা 21 দফা আমরা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে গত বছরের জুলাই 15 তারিখ থেকে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সবকিছুর কিন্তু নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কখনো শুনি নাই যে জামাতের এই সাহস হবে না যে মুক্তিযুদ্ধের সময় যে ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটা বলার আপনার জামাতের কোনো স্কোপই নেই, কারণ এগুলো অনেক বেশি আপনার সারা বাংলাদেশ জানে। সুতরাং এই যে প্রহসনটা করছে, আমি যেটা বললাম সেদিকে আমি আপনাকে আবার নিয়ে যেতে চাই যে প্রতিটা বদনাম ওরা আওয়ামী লীগের উপর তুলে দিল এবং অগ্রিম মনে হয় যে ধরেন 2014 সাল থেকে ওরা ডিসিশন নিয়েছে যে আমরা শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলবো বারবার, বলে আমরা একটা ফ্যাসিবাদ কায়েম করব। মনে হচ্ছে জিনিসটা এইভাবেই এগিয়ে গেছে। চিন্তা করতে পারেন, ওরা যা বলতো ওই সরকার করে, গুম খুন সব, এরা কিন্তু এসে সব করলো। বরঞ্চ ওদেরকে দোষ দিয়ে ওই আওয়ামী লীগ সরকারকে মানুষের মগজ ধোলাই করে ওই 24-25-এ আপনার মানুষকে নামালো। তো মূল কথা হলো, যেই অবস্থাটা হয়ে গেছে, এটা থেকে আসলে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষের পক্ষে খুব সহজ কোনো পথ আছে বলে মনে হচ্ছে না। একটা হলো ন্যাচারাল পথ, যেটা আমি আজকে আরেকটা জিনিস দেখলাম যে পিনাকি আজকে বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে, মানে যুক্তরাষ্ট্রের আপনার যে খামার আছে, ডেয়ারি ফার্ম আছে বা কৃষিজাত দ্রব্য আছে, এগুলোর দায়িত্ব বাংলাদেশ নিয়ে নিছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এসব প্রোডাক্ট বাংলাদেশে যুক্তরাষ্ট্র বিক্রি করবে, তার বিনিময়ে নাকি আপনার এই কি বলে এই গার্মেন্ট শিল্পকে ইউনুস বাঁচিয়েছে। দেখেন, ইউনুস গার্মেন্ট শিল্পকে তো বাঁচাতে পারেই নাই। আর যুক্তরাষ্ট্রের এসব খাদ্যদ্রব্য যদি বাংলাদেশে আমদানি করা হয়, কারা কিনবে, কারা খাবে? আপনার যে 1-2% ধনী লোক আছে তারা পারবে, কিন্তু দরিদ্র মানুষের কি হবে? অর্থাৎ এরা এমন ভাবে মানুষকে বোকা বানাচ্ছে এবং মৌলবাদীরা এমন ভাবে অন্ধ হয়ে গেছে, ডিক্লেয়ার দিয়ে বলছে যে কি কি ক্ষতি ওরা বাংলাদেশের করছে, যে কতগুলো যে ওই যে আপনার এয়ার বাস কিনবে 25টা না কতটা যেন, প্রতিটা জিনিস তারা করছে বাংলাদেশের স্বার্থ বিরোধী, কিন্তু মানুষকে আবার বলছে এটা তোমাদের স্বার্থের পক্ষে। তো এগুলোর আপনার ন্যাচারাল যে জায়গায় গিয়ে দাঁড়াবে, সেখানে মানুষ যখন দেখবে যে তার আসলে আর কোনো উপায় নাই, তার রাষ্ট্রের তার ব্যক্তি জীবনের দারিদ্র, রাষ্ট্রের দারিদ্র একসাথে হয়ে একটা রেজোনেন্ট দারিদ্র তৈরি হয়েছে, তখন দেখবেন এদের সবাইকে এই বাংলাদেশের মানুষ যে কি অবস্থা করবে। তখন এই জঙ্গিগুলা, জাহেদ বলেন, আশরাফ কায়সার বলেন, আমরা একটু আগে আলাপ করছিলাম যে আশরাফ এইসব লোকজন এখন আপনার নিজেরাই মানে গত 15 বছরে যা দুর্নীতি হয় না তার চেয়ে বেশি কাজ করে এরা অর্থ উপার্জন করে ফেলেছে। আসলে এটাও একটা কারণ, এই যে আশরাফ কায়সার যখন বলে যে আওয়ামী লীগ আর আসবে না, কারণ ও স্বপ্নে দেখে যে আর আসবে না, ওর ইমাজিনেশনে সেটা, কারণ ওই এর মধ্যে যে পরিমাণ অর্থকড়ি কামিয়েছে সেটা তো আওয়ামী লীগ আসলে হিসাব দিতে হবে, ও কিন্তু আর হিসাব দিতে চায় না। সবাই যার যার অবস্থা থেকে এইটা চলে আসে। এখন পুরো রাষ্ট্র চলে গেছে একদল চোর ডাকাতের হাতে। এদের থেকে রাষ্ট্রকে আপনার নিরাপদে আপনার মুক্ত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আমাদের শক্তিশালী করা ছাড়া আরো কোনো উপায় নাই। যতদিন এরা এই শত্রুগুলা রাষ্ট্র থেকে মুক্তি পাবে না, ততদিন বাংলাদেশের মানুষ দেখবেন দারিদ্র। আপনি কূটনীতিক মানুষ, আপনি রাজনীতি এবং কূটনীতির সাথে কি একটা খেলা চলতেছে আপনি হয়তো বুঝতে পারবেন। যেমন মনে করেন প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে তারেকের সাথে বৈঠক করলো, মানে তারা এবং লন্ডনে বাংলাদেশি আমেরিকান অ্যাম্বাসেডর তারেকের সাথে বৈঠক করলো, তারা মেসেজ দিল তাকে তারা
চাচ্ছে। এখানে আবার এনসিপি নেতারা গিয়ে আমেরিকান এম্বাসিডারের সাথে বৈঠক করলো। বৈঠক মনে কোনো একটা মেসেজ পেয়েছে যে তারেককে নিতে চায় ভবিষ্যতের জন্য। এনসিপি ডিক্লেয়ার করছে, এনসিপি ডিক্লেয়ার করতেছে ইলেকশন করতে দিবে না। আপনি এখানে কোনো যোগসাজশ দেখেন? ইউনুসের আন্ডারে যাই হচ্ছে সবই যোগসাজশে, এবং প্রত্যেকে আপনার এক একটা ভূমিকায় আছে, কিন্তু এর পেছনের গল্পটা আর সামনের গল্পটা এক না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তবে আমি যেটা দেখি শেষ পর্যন্ত হয়তো এনসিপির সাথে বিএনপি হয়তো এক ধরনের আপনার সমঝোতা করতে পারে আমার মনে হচ্ছে। কারণ হলো এই এইরকম একটা ইঙ্গিত সালাউদ্দিন সাহেব বিএনপি দিয়ে রেখেছেন, অর্থাৎ এই সন্ত্রাসীগুলো যারা আপনার এই এনসিপি সন্ত্রাসীগুলা এইগুলাও নানান ধরনের দের দরবার করছে। তবে ইউনুস শেষ পর্যন্ত যদি এনসিপি কে নামিয়ে এবং বিশেষ করে আর্মির যে অংশটা জঙ্গি মৌলবাদী হয়ে গেছে তাদের সাথে যদি শক্ত করে ধরে রাখতে পারে, তারা ইলেকশন হয়তো দিবে না, আর যদি বাধ্য হয় তাহলে দিবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র হয়তো মনে হচ্ছে সবকিছু দেখে যুক্তরাষ্ট্র কোন ধরনের একটা খেলায় আছে। কারণ আপনি দেখেন শুধু এই এনসিপি না, এরপরে সংস্কার কমিশনও যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর তো না, এখন একজন আছে আপনার জিনিসগুলো দেওয়ার কথা ছিল, হ্যাঁ সেগুলো বিএনপি কোনো আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রকে, তারা মনে হচ্ছে। এবং আপনার ইউনুস, আমার ধারণা যদি এই যে ভাগবাটোয়ারা এখন হচ্ছে এখান থেকে ইউনুস বড় একটা দান মেরে দিবে, ইউনুসকে সহজে সরানো যাবে না। এমনকি বিএনপি এসেও খুব সম্ভবত যদি আমেরিকান ইয়েটাই টেকে, তাহলে ইউনুসকে কিন্তু প্রেসিডেন্ট বানানো থেকে বোধহয় বিএনপির বের হয়ে আসা কঠিন হবে। কারণ হলো আমেরিকার মূল মানুষ তো হলো ইউনুস, মূল আপনার যে সেট আপ করা হয়েছে যে মানে বদমাশকে। কিন্তু এখানে দেখেন মজার বিষয় হলো, এইখানেও আমি আগের কথাটাই বলবো, 14-15 বছর ধরে মানে দিল্লির কাছে দেশ বিক্রি, ভারতের কাছে দেশ বিক্রি বলে বলে এরা মানুষের মগজ ধোলাই করলো। কিন্তু এক বছরের মাথায় আমরা দেখতে পেলাম যে যা যা বলেছিল তার সবকিছু এই এক বছরের মাথায় এরা করে ফেলতেছে। কি ধরনের তামাশা মনে করেন, মানুষকে একটা গোটা জাতিকে সামনে রেখে, হ্যাঁ এখন মনে হচ্ছে যে এরা অনেক শক্তিশালী, কিন্তু দেখেন এরা যখন মানুষের ক্রোধের সামনে পড়বে তখন কিন্তু এদের বাঁচানোর কেউ থাকবে না। কারণ মানুষ সব চোখের সামনে দেখতে পাচ্ছে কিভাবে মিথ্যা কথা বলে যদি মানুষের মগজ ধোলাই করা যায়, আর মানুষ যদি সেই জিনিসগুলা দেখে তাহলে মানুষ অনেক তাড়াতাড়ি কিন্তু খেপবে। সর্বশেষ জরিপ কারা করেছে, ওই জরিপে বলা হয়েছে বাংলাদেশের বিএনপি জামাত দুটোই জনসমর্থন কমছে, সরকারের জনসমর্থন কমছে, 48% মানুষ ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। এই যে আপনি যেটা বললেন এটা আমি দেখেছি। তবে আমি যেটা বলি যে আপনার যত ধরনের জরিপ হয়, জরিপগুলা যারা করে তাদের আসলে বায়োডাটাটা দেখতে হয় যে ওরা কোন পন্থী। মনে করেন যে আজকে পিনাকি মাঝে মধ্যে একটা জরিপ করে, ওই যে ইলিয়াস জরিপ করে, ওই বাংলাদেশ থেকে মাসুদ কামাল জরিপ করে। এখন কথা হলো পিনাকির জরিপে অংশগ্রহণ করে সব কিন্তু জঙ্গিরা। ওইখানে যদি বলে যে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে, ওইখানে দেখলে হয়তো দেখা যাবে যে এনসিপি পাবে 90% ভোট। তো জরিপগুলা সব জরিপের ভিত্তি নেই। তবে ভয়েস অফ আমেরিকা যে জরিপটা করেছে সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আর এখানে যে পরিমাণ মানুষ, হ্যাঁ তবে বাংলাদেশে এখন 50%-এর উপরে মানুষ যারা বলছে ভোট দিবে না, 50 বলুন, এরা আসলে মূলত আওয়ামী লীগের ভোটার। এরা ওখানে আপনি আওয়ামী লীগকে ভোট দিবে এই মানুষগুলা। অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো সঠিক নির্বাচন হয়, আওয়ামী লীগ কিন্তু এমনিতে সরকারে চলে আসবে, পাওয়ারে চলে আসবে। ওরা যেটা বলার চেষ্টা করে, যেটা যেহেতু তার মাইনাস আওয়ামী লীগ ইলেকশনটা করবে, তারা বিএনপি তো একটা মেজর পার্টি, আর হচ্ছে জামাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপি, এই সমস্ত দলগুলোকে এক জায়গায় এনে তারা কিন্তু আমার দেশের এই যে মাহমুদুর রহমান ওনার নেতৃত্বে অ্যালায়েন্সের নেতৃত্বে
বিএনপির সাথে ইলেকশন ফাইট দিয়ে চিন্তা করে, কিন্তু এইটা সম্ভবত উনি একটা শেপ নিতে পারে নাই। এর জন্য এনসিপি বলা শুরু করেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, ফেব্রুয়ারিতে ইলেকশন করতে দেবে না। এনসিপির যে ধরনের কথাবার্তা, এবং তারা এর আগে আবার বললো যে ডিজিএফআই এর অফিস ভেঙে ফেলবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখেন, আমাদের রাষ্ট্রে যদি কোনো শৃঙ্খলা থাকতো, কোনো ধরনের ন্যায় নৈতিকতা থাকতো, এখানে কি করে উন্মুক্ত ময়দানে সন্ত্রাসীরা ডিজিএফআই এর অফিস তুলে মানে ভেঙে ফেলার কথা বলে। আরেকটা ছেলে আছে জঙ্গি ফুয়াদ, সে তো মানে আপনার ক্যান্টনমেন্টই উড়িয়ে দিতে চায়। অর্থাৎ বাংলাদেশের আসলে এখন কোনো পর্যায়ে কোনো মানুষের কোনো সম্মান নাই, কোনো প্রতিষ্ঠানের কোনো সম্মান নাই, কারো কাছে কারো সম্মান নাই। এই সবগুলো সন্ত্রাসীরা গালিগালাজ করে আপনার প্রতিষ্ঠানটা হজম করছে, কিন্তু এই যে হজম করছে, এইটা হলো আরো ভয়ানক। আপনার যে প্রতিষ্ঠানকে বকা মানে এরা গালি দিচ্ছে অগত্য ভাষায়, সেই প্রতিষ্ঠান হজম করছে, এটা কিন্তু স্পষ্টতই বোঝা যায় যে এদের মধ্যে অ্যালায়েন্স আছে কোনো না কোনো তরফে। এবং এরা সাহসটা কোথা থেকে পায়? আজকে ইউনুস থেকে সাহস পায়, আপনার এই এনসিপি থেকে সাহস পায়? এটা আমেরিকার সাহসের চেয়ে বড় কথা হলো ফিল্ডে যারা ওদেরকে আপনার সেই কি বলে ওদের আপনার নিরাপত্তা বিধান করছে, সেই আর্মি সেনাবাহিনী, এরাই কিন্তু এদের মূল সাপোর্ট। এবং বাংলাদেশের ইতিহাসে এই জিনিসটা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে লিখিত থাকবে যে একটা দেশের মানে সামরিক বাহিনীগুলা যারা দেশের আপনার প্রতিরক্ষা খাতে ব্যস্ত থাকার কথা, এরা দেশীয় প্রোডাক্ট একদল জঙ্গিকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেললো। আরেকটা প্রশ্ন আছে আরুন ভাই, এই ইউনুস সে তো আসলে ক্ষমতা ছাড়বার লোক না, সে ইলেকশনের কথা বলে আবার এদেরকে এনসিপি-দের মাঠে নামায়। তো বলতে পারবে আমি তো ইলেকশন দিতে চেয়েছিলাম, ওরা রাজি নেই, ওরা গণঅভ্যুত্থান করছে, ওরা গভর্নমেন্ট চেঞ্জ করছে, ওরা প্রিপেয়ার্ড নেই ইলেকশনটা। এর জন্য এনসিপি কালকে দুটো মিটিং এ আলাদা করে বলেছে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে দিবে না। ইলেকশন কমিশন যদি এনসিপির মতো একটা সংগঠন বলে দিবে না, মনে হয় ইলেকশন ভাঙা ভাঙা কমিশন, কিন্তু এটা এই ধরনের ঘোষণা থাকলে সে কি আগামী আর ইলেকশন কোনো মতে ইউনুসের আপনার যে স্বার্থ, সে স্বার্থের পক্ষে যায় না। সুতরাং ইলেকশন যদি না দিতে পারে, সেটা হলো ইউনুসের জন্য সবচেয়ে বড় বিজয়। এই জন্য সেই অপশনটা খোলা রাখছে, তার এই সন্ত্রাসীগুলোকে দিয়ে আপনার পাবলিকলি এসব কথা বলিয়ে। তবে আপনার এখন মানুষ কোন দিকে যায়, আপনি ইলেকশনের পর্যন্ত কত কি ঘটতে পারে, সবচেয়ে বড় বিপদ যেটা মানুষের সামনে দেখবেন, এই বছর ইউনুসের জন্য একটু ফেভার করেছে, এই বছর কিন্তু ওইরকম বন্যা টন্যা অতটা হয় নাই। হ্যাঁ, আপনার কোনো ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ বা কিছু একটা যদি হয়, তখন দেখবেন এই আমাদের দেশের ঠুনকো অর্থনীতি কত ঠুনকো অবস্থায় হয়ে আছে। তো ইউনুসের প্রথম অপশন অবশ্যই ইলেকশন দেয়া নয়, আর ইলেকশন যদি দেয় আর সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মাতব্বরি করে, সেখানে ইউনুস অবশ্যই বড় একটা স্টেক হোল্ডার এবং আপনার ইয়ে হয়ে থাকবে, সে ওখান থেকে লাভ নিয়ে তারপরে ওইটা করবে, এতে কোনো কিন্তু সন্দেহ নেই। আরেকটা গেম শোনা যাচ্ছে, এটা বাস্তব কিনে দেয় না, জাতীয় পার্টির নতুন একটা গ্রুপ করা হয়েছে ডিএমকাদের বাইরে গিয়ে মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টি করা হয়েছে। সেখানে আনোয়ার মঞ্জুর দিয়েও গরম কথাবার্তা বলেছে। জাতীয় পার্টিকে হয়তো কোনো একটা সেকশন থেকে বলা হচ্ছে তারা একটা ইলেকশন প্রস্তুতি নেয়, আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় হওয়ার যোগ্য আওয়ামী লীগ ভোটাররা সেকশন করা যায় কিনা, এমনও একটা চিন্তার কথা বলা হচ্ছে। যদিও এটা জাতীয় পার্টি নিজেই একটা অদরকার অবস্থা, তাদেরকে কিন্তু আপনি দেখবেন ইউনুস গভর্নমেন্টের কোনো জায়গায় তাদের কিন্তু গভর্নমেন্ট মেশিনারিজ তাদেরকে ইয়ে করে না, কারণ এনসিপি ঘোষণা দিয়ে রেখেছে এটা হচ্ছে স্বৈরাচারের দোষ। 14 দল
এদের কোনো ঘোষণার কোনো মূল্য নাই। আর জাতীয় সব ধরনের এই ধরনের আপনার নানান ধরনের ম্যানুভার করার চেষ্টা করা হবে দেখানোর জন্য যে অনেক লোকজন ইলেকশনে আপনার কি বলে অংশগ্রহণ করেছে, কিন্তু এগুলো আসলে ওইভাবে কখনো সাকসেসফুল হবে না। আর জাতীয় পার্টি তো এখন কোনোভাবেই আর এক থাকতে পারছে না, এখন দুই ভাগ, মানে এর আগেও তো এরা কত 4-5 ভাগ হয়ে আছে, আপনার অসংখ্য ভাগ হয়েছে। সেই তার মাথায় হচ্ছে যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে, আওয়ামী লীগের লোকজন যদি এখানে আসে, আওয়ামী লীগের লোকজনকে জাতীয় পার্টির কাছে ভোট দিতে আসবে, আওয়ামী লীগের লোকজনকে জামাতের কাছে ভোট দিতে আসবে। আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ের সমর্থক এরা কখনোই শেখ হাসিনার কথার বাইরে যাবে না, এতে কোনো সন্দেহ নাই। এখন কোনো মানুষ আপনার ইলেকশনে যেতেই পারে এমপি হওয়ার লোভ দেখালে, কিন্তু এগুলো আসলে সাকসেসফুল হয় না। এই ধরনের যতগুলো আপনার চেষ্টা চরিত্র হয় সেগুলো সবগুলোই কিন্তু ব্যাকফায়ার করে। আমাদের মূলত আজকে রাষ্ট্রের আপনার নিরাপত্তা হুমকির কাছে, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের কি সম্পর্ক, রোহিঙ্গার মতো একটা বড় সমস্যা আমাদের মাথার উপর রয়ে গেছে, আপনার দেশে কোনো বিনিয়োগ নাই, তারপরে দেশে কোনো ধরনের শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গার্মেন্টস পুরোপুরি একটা হুমকির সম্মুখে। তারপরে ইউনুসের লোকরা বলছে যে তারা বিদেশ থেকে এখন আমেরিকা থেকে খাদ্য আমদানি করবে। আপনি চিন্তা করতে পারেন আমেরিকা থেকে খাদ্য আমদানি করতে দিলে এরা শুধু ডলারগুলো আমেরিকায় পাঠাবে, আর যা 2-1 মণ খাদ্য আনবে এগুলো হবে অতি সমাজের সবচেয়ে বড় লোক, আপনার মুনাফা লোভী চোরা কারবারি, এরা কিনতে পারবে। সাধারণ মানুষ তো আর আমেরিকান খাবার কিনতে পারে না। তো আবার এখন না ওদের আরেকটা শখ জাগছে যে ওরা ভারতকে ডিফিট করবে সব জায়গায়, অর্থাৎ ভারতের চেয়ে শক্তিশালী হয়ে যাবে, এই ধরনের একটা ভাইব দিচ্ছে মানুষকে। তো সব মিলে বাংলাদেশের কপালে যথেষ্ট খারাপ আছে, কারণ প্রতিটা জিনিসই হলো আপনার ইসলামিক জঙ্গিবাদ থেকে উৎপন্ন হয়েছে, ইসলামিক মৌলবাদের মগজে উৎপন্ন, আর এগুলার অ্যাডভান্টেজ নিতেছে ইউনুসের মতো এই বদমাশগুলা, ইউনুস খলিল, এরা এদের, কারণ জঙ্গিদের তো ইউনুস নাই, অর্থাৎ ইউনুস না থাকলে জঙ্গিদের কোনো দাম নাই। ইউনুস সবসময় এদের আপনার মাথার উপর থাকবে, জঙ্গিরা বাংলাদেশকে আরো পেছনে নিয়ে যাবে। বাংলাদেশের সামনে কিন্তু কোনো সুখবর নাই এই মুহূর্তে। ওইটাই হচ্ছে ইলেকশনের কথা বলা হচ্ছে, সমস্ত কিছু সমস্ত কর্মকাণ্ড আপনি খেয়াল করবেন, আওয়ামী জুজু তাদের সবসময় কাজ করবে, সারাক্ষণ ভয়ে থাকে তারা, কখন আওয়ামী লীগ ফিরে আসবে, কখন, মানে পুরোটাই কিন্তু সব নকশার পেছনে ভয়টা হচ্ছে আওয়ামী লীগ ফিরে এসে কিনা। রিয়ালিটি হচ্ছে আওয়ামী লীগের যে গ্রাসরুটের বিশাল সংগঠন, যদি এনসিপি যেটা করতে পারে না, এই সংগঠন তো ভেঙে যায় নাই, বরঞ্চ গভর্নমেন্টের সমস্ত ব্যর্থতার কারণে এই সমর্থন গুলো শুধুই বাড়ছে। আপনি এই যে বিনিয়োগের কথা বললেন, বিনিয়োগ এই যে মালয়েশিয়ায় গিয়া প্রধান উপদেষ্টা ওদেরকে বলতে পারে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, বিনিয়োগ তো করে ব্যবসায়ীরা একটা স্টেবল একটা দেশ, মাইনাস আওয়ামী লীগ যদি ইলেকশন হয়, ইলেকশনটাও স্টেবল হবে না, দেশটাও স্টেবল হবে না। ও তো আপাতত একটা ইলেকশন হতে পারে, কিন্তু মাইনাস আওয়ামী লীগ আপনি কি মনে করেন স্টেবল কোন ডেমোক্রেসি এখানে প্রতিষ্ঠা সম্ভব? একেবারেই সম্ভব না। প্রথম কথা হলো বাংলাদেশের আওয়ামী লীগের সাথে অন্য দলগুলো একটা বিশাল আপনার পার্থক্য আছে। সেই পার্থক্যটা কিন্তু আওয়ামী লীগ সেই ন্যারেটিভটা মানে অর্থাৎ কনভিনসিংলি তৈরি করেছে, আমি এটা বলবো না, তারা এটা মুখে প্রচুর বলে, কিন্তু মুখে বলে মানুষকে বিরক্তই করে, কিন্তু এই ন্যারেটিভটা কিন্তু সত্য, এটার পক্ষে জোর আছে। সেই জোরটা কি, বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। হ্যাঁ, আমরা এটা বলি, আসলে বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। এখন বলে যে বঙ্গবন্ধু কই, দেখেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, যেই সরকার আপনার মুজিবনগরে গঠিত হয়েছে, যে প্রবাসী সরকার, এটা আওয়ামী লীগের সরকার। হ্যাঁ, এখন অনেকে অনেক কিছু দাবি করে, আপনার এই ধরনের সময়ে অনেক ধরনের মিথ্যাবাদী বাটপার দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু এই জিনিসগুলো তো সত্য যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে। সুতরাং আপনি আওয়ামী লীগের সাথে বাংলাদেশে অন্য কোনো দলকে মিলাতে পারবেন না। সেই আওয়ামী লীগকে কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাইরে রাখলে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় না। আর সাধারণত আরেকটা জিনিস দেখবেন,
এই যেই দলগুলো এখন ইলেকশন করবে এগুলোর কারো কিন্তু গণতন্ত্রের মূল যে আপনার প্রতিপাদ্য যে একটা সেকুলার শক্তি হতে হবে, এরা কিন্তু কেউ সেকুলার শক্তি না, কেউ আধা মৌলবাদী কেউ মৌলবাদী। ইদানিং একজনকে যেন বলছিল যে এখন বিএনপি সেকুলারিজমের পক্ষে চলে যাচ্ছে, অর্থাৎ বাম দিকে সরছে। তো সেটা তো আমরা বিএনপির কাগজে কলমে দেখি না, বিএনপির পক্ষে সম্ভব না। সুতরাং এগুলা হইলো এরা কেউই আপনার যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দল আপনার কাগজে কলমে সেকুলার না, সেই দলটা গণতান্ত্রিক শক্তিই না। সেই ধরনের শক্তিকে আপনার ইলেকশনে বিজয়ী করলে কি হয়, এটার দুটা উদাহরণ পৃথিবীর সামনে আছে। একটা হলো গাজায় হামাসকে আপনার ফিলিস্তিনিরা গাজায় তারা নির্বাচিত করেছিল, যার কারণে আজকে গাজাটাই ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ইজিপ্টে আপনার ওই 12-13 সালের দিকে খুব আপনার ওই যে আরব স্প্রিং যেটা হয়েছিল, পরপর মোহাম্মদ মুরসি নামে এক ভদ্রলোককে আপনার এই বাংলাদেশের জামাত ইসলামী নামের যে সংগঠন ওইখানে আছে মুসলিম ব্রাদারহুডের থেকে সে প্রেসিডেন্টের ইলেকশনে নির্বাচিত হয়েছিল। হওয়ার পরে এমন অবস্থা হয়েছে সে যখন আপনার তার মতো করে আপনার রাষ্ট্র চালাইতে গেছে, পুরো অর্থনীতি একদম ধসে গেছে। সেটা এখন পর্যন্ত উদ্ধার হয় নাই, মানে এমন ভাবে ধসে গেছিল। বিশেষ করে মিশরের আপনার যে বিশাল পর্যটন খাত, যেখানে প্রায় 30% জিডিপিতে কন্ট্রিবিউশন আছে, এই খাতটা এটা পুরো ধ্বংস হয়ে গেছিল এবং অনেক ধরনের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছিল। বাধ্য হয়ে মুরসির সেনাপতি অর্থাৎ সেনাবাহিনী প্রধান এই যে বর্তমানে যিনি আছেন প্রেসিডেন্ট সিসি, উনি ক্ষমতা গ্রহণ করতে বাধ্য হন। পরবর্তীতে যেটা হয়েছে জানেন, আজকে ইজিপ্টের কোনো ব্রাদারহুড নাই। হ্যাঁ, এদের 800-র উপরের নেতা কর্মী জেলে গেছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যদি এই ধরনের কোনো কিছু ঘটে আপনি অবাক হবেন না, যেভাবে ইজিপ্টের দিকেই চলে যাবে বাংলাদেশ, আমার কাছে সেটাই মনে হচ্ছে। অর্থাৎ এতবার বেড়ে আবার ইজিপ্টের যে ব্রাদারহুড, যে ইজিপশিয়ান জামাত, তার কিন্তু আবার গণহত্যার কোনো নাই, গণহত্যার কোনো আপনার 71-এর মতো তাদের কোনো বদনাম ছিল না। তারপরেও কিন্তু এই শক্তিটা ধ্বংস হয়ে গেছে ইজিপ্টে। অর্থাৎ যখনই মৌলবাদীরা বেশিবার বাড়ে, ষড়যন্ত্র করে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে, এরা পরবর্তীতে এরা ধ্বংস হয়। আপনি দেখবেন এইরকম ধ্বংস আফগানিস্তানেও কিন্তু হয়েছে। আফগানিস্তানে কয়েকবার ধ্বংস হয়েছে, আবার এরা ক্ষমতা নিয়েছে। আফগানিস্তানের তালিবানরা, ভবিষ্যতে দেখবেন এরা আবার ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং খুব পপুলার একটা চরিত্র হচ্ছে গ্র্যান্ড মুফতি, যিনি ফতোয়া দেন, ফতোয়া এখানে আইন হিসেবে ব্যবহার হয়। এবং গ্র্যান্ড মুফতির কিন্তু নেই, দাড়ি নেই। কারণ ইজিপ্টে দাড়িটা হচ্ছে সন্ত্রাসবাদের প্রতীক এবং মুসলিম ব্রাদারহুডের লোকজনের দাঁড়িয়ে আছে। গ্র্যান্ড মুফতি তিনি প্রগতিশীল, এটা আবার বলে দাঁড়িয়ে রাখেন না। আমি একবার ইজিপ্টে গেলাম, তখন দেখলাম এখানে একটা গ্র্যান্ড মুফতি ফতোয়া দিলেন ব্যাংকের সুদ হালাল। উনি যুক্তি দেখালেন এটা যে সুদটা যখন হারাম করা হয় তখন মানুষ সুদের জন্য ঋণ নিত, সুদটা তার জন্য কষ্ট হতো। আর এখন ব্যাংক সারা পৃথিবীতে বিজনেস করে, বিভিন্ন লভ্যাংশ দেয়। আবার ওই মুক্তি আবার খুব বুদ্ধিমান, তার ফতোয়াটা যদি ইসলামী বিশ্বের সমস্যা তৈরি করতে না পারে, উনি একটা ব্রেকেট দিয়ে দিলেন যে এই ফতোয়া শুধুমাত্র ইজিপ্টের ক্ষেত্রে কার্যকর। এর জন্য ইজিপ্টের ব্যাংকের শুধু হালাল, এটা কিন্তু ইজিপ্টের বাইরে আসেনি। আপনি যেটাকে গ্র্যান্ড মুফতি বললেন ওইটা হলো শাইখুল আজহার বলে, মানে আজহার বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠান তার প্রধান আর কি। সে কিন্তু আবার ইজিপশিয়ান সিস্টেমে খুবই আপনার উপরের লেভেলের, অর্থাৎ প্রেসিডেন্টের পরে 2 নাম্বার ব্যক্তি, ওদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যেটা বলে, সেখানে উনি আছেন। আপনি দাড়ি নাই বলছেন, এটাও সত্য, দাড়ি খুব হালকা, মানে এরা ওই এরকম দাড়ি রাখে না। তো এই ভদ্রলোক এখন যিনি আছেন, ওনার সাথে আমি একটা মিটিং করেছিলাম বিভিন্ন ইসলামিক সওয়াল জবাব নিয়ে। তো আমি এগুলো জানি আর কি। আপনি দেখেন ইজিপ্টের এই যে ইজিপশিয়ান ইসলামটাকে বরঞ্চ বাংলাদেশে আনা যেতে পারে। কেন আনা যেতে পারে জানেন? ওরা ইসলামটাকে ওই সুফিজম এবং কিছু লিবারালিজম ইউনিভার্সিটির গবেষণা, জি, ইসলামটা যে কত মডার্ন ব্যাপার, আর আজহার ইউনিভার্সিটির গবেষণা করে তারা প্রতিটা সাবজেক্ট নিয়ে। জি জি।
ওরা কিন্তু ইসলামের চাহিদা পূরণ করে, আমি দুটো দেশে দেখলাম, মরক্কোতে দেখলাম, ইজিপ্টে দেখলাম, মুসলমানদের ধর্মীয় চাহিদাটা রাষ্ট্র পূরণ করে। কোনো এই যে আপনার সাইদি বলেন, কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, এদেরকে ওরা পাত্তা দেয় না। অর্থাৎ বাংলাদেশের আজকে কত হাজার হুজুর ওয়াজ করছে, এরা অন্য কোনো দেশে হলে, বিশেষ করে ইজিপ্ট, মরক্কো, সৌদি আরব এসব দেশে হলে সবগুলা এরা কিন্তু জেলে থাকতো। আমার মনে হয় সেই সিস্টেম গুলো আমাদের ভাবা উচিত। কারণ হলো যে এই জিনিসটাকে পিকচারে না রেখে আমরা মৌলবাদকে শুধু উৎসাহিত করেছি যে না, এটা নিয়ে আমরা কথা বলবো না, এটা একটা পাবলিক সেন্টিমেন্টের বিষয়, ধর্মীয় ইস্যুটা। কিন্তু আসলে যেসব দেশ এটাকে পাবলিক সেন্টিমেন্ট না রেখে রাষ্ট্রীয়ভাবে ধর্মটাকে তারা সরবরাহ করেছে যে কোরআন হাদিসের নিয়মগুলা কিভাবে ফলো করা হবে। হ্যাঁ, এই করে করে তারা কিন্তু ঘৃণা থেকে মুক্তি পেয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইজিপ্টে কিন্তু উদাহরণ আছে, জামাতের মতো দল অতিবার বেড়ে আরব স্প্রিং করে ক্ষমতা এসে ধ্বংস হয়ে গেছে। এবং বাংলাদেশের মৌলবাদীরা যদি এই পথে ধ্বংস হয়ে যায়, এবং সেটা তো ধ্বংস হলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির হাতেই হবে, তাহলে কিন্তু অবাক করার কিছু থাকবে না। আমরা শেষ করবো। আমাদের একটা বিষয় নিয়ে আমি একটু আলাপ করি। দুদিন পরে কিন্তু 15 আগস্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস বাংলাদেশে পালনের কোনো পরিবেশই নাই। এবং সর্বশেষ আমাদের প্রেস সচিব ঘোষণা দিয়ে রাখছেন, কেউ 15 আগস্ট পালন করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এই জিনিসগুলা যে ওরা করছে বাংলাদেশে, আমি একটু আগে বলার চেষ্টা করবো, ওই দিকে আর গেলাম না। সেটা হলো আপনার এখানে যে শুধু অন্যায় করা হচ্ছে সেটা না, একটু বেয়াদবি করা হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে, আমাদের মূলধারার সাথে, জাতির পিতার সাথে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এই বেয়াদবিটাকেও কিন্তু আমাদের আমলে নিতে হবে। এই বেয়াদব গুলার মধ্যে আমি 3-4 জনকে ঢাকা শহরে দেখি, বিদেশের গুলো তো সবগুলাই, এই আপনার আশরাফ কায়সার, জাহেদুর রহমান, এই ডাস্টবিন, তারপরে আরো আছে আপনার ওই যে ফুয়াদ, এরা কিন্তু এমন বেয়াদবি করছে, আমাদেরকে বেয়াদবি গুলা কিন্তু আমরা অপমান হিসাবে নিচ্ছি এবং এগুলা চিহ্নিত হয়ে থাকছে। আর সবচেয়ে বড় কথা হলো বঙ্গবন্ধু, যদি আপনার বঙ্গবন্ধুর কোনো কন্ট্রিবিউশন না থাকতো, বঙ্গবন্ধু যদি না থাকতেন তাহলে তো বাংলাদেশই হতো না। তখন ইউনুস কোথায় থাকতো, শফিক কোথায় থাকতো, আর কোথায় আপনার এটা হতো, তাই না? এখন জি, মৃত বঙ্গবন্ধুকে ওরা সবচেয়ে ভয় পায়। কারণ বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ স্বাধীনই করেন নাই, উনি 72 সালে আমাদের যে সংবিধান দিয়েছিলেন, আজ পর্যন্ত বাংলাদেশের যত গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে, যে যাই করেছে, হচ্ছে কোনো বড় গণতান্ত্রিক সংস্কার কিন্তু ছিল না আমাদের 72-এর সংবিধান। হ্যাঁ, এটাকেই কিন্তু দেখবেন শীর্ষ সন্ত্রাসী গুলা এইটাকেই সবচেয়ে বেশি আপনার এটা হিন্দুয়ানি, এটা তথাকথিত সেকুলার বলে বলে এইটাকে এখনো ডেমোনাইজ করছে ওরা, যে এটা অত্যন্ত খারাপ একটা জিনিস। আর বাংলাদেশের জন্য আপনার যদি বাংলাদেশকে সত্যি সত্যি অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে উঠতে হয়, ওই 72-এর সংবিধানই ঘুরে ফিরে যেতে হবে। এর ব্যতিক্রমটা হবে আফগানিস্তান হবে, ওই যে মুর্শিদ শাসনের মতো ইজিপ্ট হবে আপনার। এগুলো থেকে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য আর কি, মানুষ জঙ্গিবাদকে ভালোবাসে, আবার জঙ্গিবাদ তাদের সব ধরনের অর্থনৈতিক আপনার সম্ভাবনা, জীবনের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে, সেদিকেই যাচ্ছে। এখন দেখা যাক। তবে সবকিছুরই একটা ভালো দিক হয়। আজকের অন্ধকার যে চিরজীবন অন্ধকার থাকবে সেটা আমি বিশ্বাস করি না, হয়তো দ্রুতই আমরা আলো দেখতে পাবো।